আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? নওশাদ সিদ্দিকী ছানা আইএসএফ যে সমাবেশ করে দেখালো, এটা হচ্ছে আমার বড় ভাইজানের অনেক দিনের স্বপ্ন। আমি ধন্যবাদ জানাই যারা উপস্থিত হয়েছেন, নেতৃত্ব প্রত্যেককেই, যে আমার বড় ভাইজানের স্বপ্নকে আপনারা আজকে সফল করলেন। ভাইজান বারবার আমাকে বলে যে বেশি বেশি নেতা তৈরি করো, যত পারবে নেতা তৈরি করো, যেটা আপনারা আজকে দেখিয়ে নেন। রাগ ক্ষোভ হচ্ছে নাকি আপনাদের? রাগ ক্ষোভ হচ্ছে? আমারও রাগ ক্ষোভ হচ্ছে, কিন্তু এই রাগ আর ক্ষোভকে সঠিক পথে যদি কাজে লাগাতে আমরা পারি, তাহলে এই অপদার্থ ব্যর্থ তৃণমূল বিজেপির মিশ্রিত এই রাজ্য সরকারকে আমরা গঙ্গায় ছুঁড়ে ফেলতে পারবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে। তোমাদেরকে এই রাগ আর ক্ষোভটাকে ঠিক সঠিক জায়গায় সঠিক সময়ে কাজে লাগাতে হবে। তবে আজকে আমি একটা ঘোষণা দিচ্ছি, আমাকে যেহেতু বা আমাদেরকে কোর্ট যে নির্দেশনা দিয়েছে, সেই জন্য তো আমরা যেতে পারছি না। আমার বড় ভাইজান যেতে চেয়েছিলেন, আমি তাকে অনুরোধ করে আটকে দিয়েছি। তাকে বলেছি চলুন দুই ভাই মিলে 2026-এ ব্রিগেডে যাব, রাজ্য সরকারকে ওখান থেকে ভবিষ্যৎ করবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে। 2026-এ আমরা ব্রিগেডে আসছি এবং আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ আব্বাস সিদ্দিকী ভাইজানকেও আমরা সাথে নিয়ে ব্রিগেডের ময়দানে আসছি। আপনারা আসবেন তো? আজকে আটকানো হচ্ছে কেন আইএসএফ কে? আইএসএফ এর অপরাধ কি? আইএসএফ এর অপরাধ হচ্ছে দলিত, আদিবাসী, পিছড়ে বর্গের হিন্দু, মুসলমানের হয়ে কথা বলছি আমরা। আমাদের অপরাধ এটাই, জলজমি জঙ্গলের যে স্বাভাবিক অধিকার আদিবাসীদের সেটা কেড়ে নেওয়া হচ্ছে, দেউচা পাচামিরে আদিবাসীদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, এর বিরুদ্ধে বলার জন্য। ওয়াকফ সম্পত্তি কেন্দ্রের বর্বর সরকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে অ্যামেন্ডমেন্টের নামে, তার বিরোধিতা করার জন্য আমাদের ওপরে এই খরা নেমে আসছে। আমাদেরকে আটকানো হচ্ছে কেন? ধর্ম বর্ণ নির্বিশেষে যে আইএসএফ প্ল্যাটফর্ম তৈরি করেছে, এই ভোটের রাজনীতি যারা করে, যারা ধর্মীয় রাজনীতি করে, তাদেরকে অচিরেই আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠার মাধ্যমে তাদেরকে আমরা বিচ্ছিন্ন করব, সেই ভয়ে আমাদেরকে আটকানোর চেষ্টা করছে। যখন কলকাতা হাইকোর্টে যখন এই বিষয়ে মামলা চলছে, আমার কাছে খবর আসলো ইনডোর নেবেন না আউটডোর নেবেন। আউটডোর নিলে নাকি আপনাদের কজনকে বাইরে থাকতে। জি ভাইজান। হ্যালো 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 আমার পঞ্চায়েতের নেতৃত্ব ওখানে নেতৃত্ব দিয়ে সমাবেশ করবে, আজকে সে প্রমাণ দেখিয়ে দিলেন আপনারা। হ্যালো হ্যালো জি ভাইজান বলেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ। তো বড় ভাইজানের নির্দেশ ক্রমে আমাদেরকে আমরা আউটডোরই চাইলাম, অর্থাৎ শহীদ মিনার চত্বরই আমরা নিলাম। বারবার রাজ্য সরকার আমাদেরকে ইনডোর 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 দেওয়ার চেষ্টা করছিল, অর্থাৎ ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে দিল। আর এর আইএসএফ তৈরি হয়েছে, যারা ঘরের মধ্যে ঢুকে আছে তাদেরকে ঘর থেকে বাইরে বার করে তাদের অধিকারের কথা বলবে বলেই ঘরে ঢুকার জন্য আইএসএফ তৈরি হয়নি। আইন বিচার ব্যবস্থার প্রতি মান্যতা দিই। দুর্ভাগ্যের বিষয়, সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে আমরা চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেলাম, কিন্তু ডিভিশন বেঞ্চ ওটা আগামীকাল ডেট রেখেছে। চলো, তারপরেও বলছি বিচার ব্যবস্থা জিন্দাবাদ, বিচার ব্যবস্থা জিন্দাবাদ। যারা বিচার ব্যবস্থা নিয়ে ছেলেখেলা করবে তাদের বিরুদ্ধে আমরা সময় দরকার লাগে স্লোগান তুলবো, কিন্তু বিচার ব্যবস্থাকে আমরা জিন্দাবাদ বলবো। সকাল বিকাল শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা ঘরে অস্ত্র রাখার নিদান দিচ্ছে, মুসলমানদের বিরুদ্ধে কথা বলছে। রেস্ট্রিকশন হয় না, আর সব সময় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঐক্য করার চেষ্টা করছে, সেতু বন্ধনের চেষ্টা করছে, সাম্প্রদায়িক সম্প্রীতি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। যারা সব সময় কমিউনাল হারমোনিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাদেরকে রাজ্য সরকার আটকানোর চেষ্টা করছে। এর জবাব মানুষ দেবে, জনগণ দেবে। জনগণের হাতে আমি ছেড়ে দিলাম। বন্ধুগণ, দুর্ভাগ্যের বিষয়, আমি আজকে ওখান থেকে দাঁড়িয়ে বলতাম, আমি ভার্চুয়ালি আজকে বলছি,
সারা রাজ্যে যখন মাদ্রাসাতে জঙ্গি বলে যখন এক শ্রেণীর মিডিয়া ডেকে দেওয়ার চেষ্টা করছে, আমাদের রাজ্যের অভিভাবিকা মাননীয় মুখ্যমন্ত্রী কেন মুখ বুজে সহ্য করছে, এই প্রশ্নটাও আজকে রেখে দিলাম আপনাদের কাছে। কারণ তিনি আমাদের রাজ্যের অভিভাবিকা, তিনার প্রেস কনফারেন্স করে বলা দরকার ছিল যে না, তোমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করো, যারা মাদ্রাসা শিক্ষার সাথে যুক্ত আছো, আমি রাজ্যের অভিভাবিকা হয়ে বলছি, তোমরা চিন্তিত হবে না, মাদ্রাসায় কোনো জঙ্গি কার্যকলাপ হয় না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এ কোনো বক্তব্য দেখলাম না, বরঞ্চ ক্রমশ মুসলমানদেরকে ভয় দেখানো হচ্ছে। দলিত আদিবাসী নির্বিশেষে সকলের উপর অত্যাচার হচ্ছে। আদিবাসী হওয়ার জন্য, তার ধর্মীয় পরিচয় থাকার জন্য অত্যাচার হচ্ছে। কদিন আগে উত্তরপ্রদেশে দলিত শ্রেণী হওয়ার জন্য বাইক ওভারটেক করার জন্য তাকে মারধর করলো। ছত্তিশগড়ে দলিতকে পোস্টে বেঁধে পিটিয়ে মারলো। উত্তরপ্রদেশের সম্বল মসজিদের সার্ভের নামে মুসলমানদেরকে খুন করলো। এই নিয়ে রাজ্যের বা কারো কোনো কথা দেখতে পেলাম না। দুর্ভাগ্যের বিষয়, কেন্দ্র সরকার রাজ্য সরকার অর্থনৈতিক ভাবে তারা বেসামাল হয়ে উঠছে। দুটো দলই এখন ধর্মীয় রাজনীতি করার চেষ্টা করছে। কেন্দ্র সরকার বলেছিল বছর 2 কোটি চাকরি দেব, চাকরি দেওয়া তো দূরের কথা, বরঞ্চ চাকরি থেকে ছাঁটাই হচ্ছে। যখন এই প্রশ্ন করছেন, তখন নাকি খাজা হুজুরের মাজারের নিচে মন্দির দেখতে পাওয়াচ্ছে না। এই অপদার্থগুলোকে প্রশ্ন করতে হবে, এই অপদার্থগুলোকে জিজ্ঞাসা করতে হবে, খোদার সূচকে ভারতবর্ষ কেন 105 নম্বরে আছে, এর জবাবটা আগে দাও। আপনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে 1 টাকা সমান $1 হবে, আর ভারতবর্ষের সব থেকে টাকার দাম এখন আরো মান কমে যাচ্ছে। এখন 86.5 টাকা দিলে $1 পাচ্ছি আমরা। যখন আপনি ক্ষমতায় এসেছিলেন 2014-তে 60-62 টাকা দিলে $1 পাওয়া যেত। এইগুলো যখন ব্যর্থ হচ্ছে, তখন হিন্দু মুসলমানের রাজনীতি করছে। আর আমাদের রাজ্য সরকার যেটা চলছে, অত এক কদম আরো এগিয়ে গিয়ে আরো ভিতরে ভিতরে সুপ্ত ভাবে ধর্মীয় জিগির তুলে পশ্চিমবাংলার মানুষের মধ্যে ধর্মীয় বিভাজন তুলে ক্ষমতায় থাকার চেষ্টা করছে। কদিন আগে আপনারা দেখলেন সাজ্জাক আলম নামে একজন, আমি ধরে নিলাম অপরাধী, কিন্তু তাকে তো ইনকাউন্টার করা বিচারে বহির্ভূত ভাই। তাকে ইনকাউন্টার করে কাকে খুশি করলো? বিজেপিকে খুশি করছে। এখনো সময় এসেছে, বাড়ির মধ্যে ঢুকে থাকলে হবে না, বাড়িয়ে আসতে হবে, মানুষের জন্য কথা বলতে হবে, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের অধিকারের জন্য আওয়াজ তুলতে হবে। আর নওশাদ সিদ্দিকী আবার বিশ্বজিৎ মাইতিরা একবার কেন 100 বার জেলে যেতে প্রস্তুত আছে। দলিত আদিবাসী নির্বিশেষে পিছড়ে বর্গের মানুষ সহ মুসলমানদের অধিকার, উচ্চ বর্ণের অধিকারও, যে অধিকার ক্ষুণ্ণ হবে, যে তাদের অধিকার কেড়ে নেওয়া হবে, যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পাশে দাঁড়িয়ে আওয়াজ তুলবে। এই আওয়াজ তোলার জন্য একবার কেন 100 বার জেলে যেতে প্রস্তুত আছি আমরা। বন্ধুগণ, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আপনাদেরকে বলবো, আমার বোন, আমার বাড়ির মেয়ে তিলোত্তমার কথা ভুললে হবে না। আজকে তিলোত্তমা যে সঞ্জয় রায়কে দোষী করছে, আমি আশা করব তিলোত্তমার পরিবারের সাথে আমরা সকলে আছি তো নাকি ভাই? কারা কারা আছে হাত তুলুন। তিলোত্তমার পরিবারের সাথে কারা কারা আছে হাত তুলুন। তিলোত্তমার পরিবারের সাথে আমরা সকলে থাকবো, এবং তিলোত্তমার পরিবার যতক্ষণ না ন্যায় পাচ্ছে, আমরা তিলোত্তমার পরিবারের সাথে লড়ে যাব। আজকে বিচার ব্যবস্থা এভিডেন্সের উপরে চলে। যাদের এভিডেন্স কালেক্ট করে প্রোভাইড করার দরকার, সেই অপদার্থ ব্যর্থ সিবিআই তৃণমূলের সাথে বিজেপির যোগসাযোগে আমার তিলোত্তমা বোনের যারা যারা দোষী অনেককে লুকিয়ে দিয়েছে, এটাকে আমরা ছাড়বো না। গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা জবাব দেব। বন্ধুগণ, আজকে আমরা ওয়াকাফ নিয়ে হচ্ছে, আমি একটা প্রশ্ন তুলে ওয়াকাফে ছেড়ে দেবো। ওয়াকাফ বোর্ডকে আমরা আরটিআই করে জানতে চেয়েছিলাম, তা উত্তর দিয়েছে 1 বছরের ওয়াকাফ বোর্ডের ইনকাম কত। সেখানে দেখতে পাচ্ছি 1 কোটি টাকার নিচে। আর অপরদিকে আমরা কি দেখছি, রাজ্য সরকার বলছে ইমাম ভাতা নাকি ওয়াকাফ বোর্ডের মাধ্যমে দেওয়া হয়। প্রায় 43,000 ইমাম মুয়াজ্জিনকে ভাতা দেওয়া হয়। প্রায় 150 কোটি টাকা 1 বছরে ভাতা দেওয়া হয়। আর ইনকাম বলছে 1 কোটি টাকা। তাহলে আপনারা বলুন, তাহলে বাকি 149 কোটি টাকা কোথা থেকে আসলো, এটাও আমাদের জানতে হবে। আমি সকলকে 2026 সালে আমরা ব্রিগেডে আসছি, আমাদের ব্রিগেডে দেখা হবে। ধন্যবাদ। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ।
জি ভাইজান। তৎকালীন ওসি এবং আজকের তৎকালীন প্রিন্সিপালের এগেনস্টে তার বিরুদ্ধে যখন আমরা সিজিও কমপ্লেক্স অভিযানে গিয়েছিলাম, সেখান থেকেও আমাদেরকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছিল। বারবার অ্যারেস্ট করে মমতা ব্যানার্জি এটাই প্রমাণ করছেন যে আপনি আসলে ভয় পেয়েছেন। আর আমরা আপনার এই ভয় আরো বাড়িয়ে দিতে চাই। আপনার রাতের ঘুমকে হারাম করে দেওয়ার জন্য আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এই সমাবেশটাই যথেষ্ট। শেষ করব, আমার সহযোদ্ধা, আমার সংগঠনের প্রতিষ্ঠাতা শহীদ আনিস খানের স্মরণ করে। শহীদ আনিস খান আমার আপনার মতো সাধারণ মানুষের অধিকারের জন্য লড়াই করতে গিয়ে বাড়ির ছাদ থেকে ফেলে দিয়ে তাকে এই রাজ্যের পুলিশ হত্যা করেছিল। মমতা ব্যানার্জি বলেছিলেন 15 দিনের মধ্যে বিচার পাইয়ে দেবেন। আজকে প্রায় 3 বছর হতে চলল, আনিস খান বিচার পায়নি। আনিস খানের বিচারের দাবিতে আমাদের লড়াই কিন্তু থেমে থাকেনি। আগামী দিনেও আনিস খান যতদিন না বিচার পাচ্ছে ততদিন পর্যন্ত স্টুডেন্টস ফ্রন্ট, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার লড়াই চালিয়ে যাবে। আর আরো একটা কথা ঘোষণা করে আমি আমার বক্তব্য শেষ করব। আমরা স্টুডেন্টস ফ্রন্ট খুব তাড়াতাড়ি স্টুডেন্টস ভয়েস পত্রিকার উদ্বোধন করতে চলেছি। আপনারা সেই পত্রিকার গ্রাহক হবেন এই আশা রাখি। স্টুডেন্টস ফ্রন্টের মাসিক পত্রিকা, ত্রৈমাসিক পত্রিকা স্টুডেন্টস ভয়েসকে আপনারা লেখাও দিতে পারেন এবং আপনারা এই স্টুডেন্টস ভয়েসের গ্রহীতা হবেন। এই ইন্ডিয়া দেশের এই বলার তেজ দেখে আমার ছাত্র জীবনের কথা মনে পড়ে যাচ্ছে, কিন্তু কিছু তো করার নেই, তাই না? শরীরের বয়স বাড়তে দিতে হয়, কিন্তু আমি আমার মনের বয়স বাড়তে দিইনি। আপনারা প্রে করবেন সৃষ্টিকর্তার কাছে এভাবেই যেন থাকতে পারি। শরীরের বয়স বাড়ুক, মনের বয়স বাড়তে দেবেন না। আপনাদের অনুরোধ করছি প্রত্যেকে শরীরের বয়স বাড়তে দেবেন, ওটা তো স্বাভাবিক, প্রকৃতির নিয়মে বাড়বে, কিন্তু মনের বয়স বাড়তে দেবেন না। আপনাদের সামনে আর এক তরতাজা সাম্প্রতিককালে শিক্ষা আন্দোলন, শিক্ষক আন্দোলনের অন্যতম মুখ মাহিউদ্দিন মাহি বক্তব্য রাখবেন, আর তারপরে বক্তব্য রাখবেন প্রসেনজিৎ বসু। আমি প্রসেনজিৎ দা সম্পর্কে আপনাদের দু এক কথা নিশ্চয়ই বলে দেব। আর সবশেষে আপনারা শুনবেন নওশাদ সিদ্দিকীর বক্তব্য। এখন আপনাদের সামনে আসছে মাহিউদ্দিন মাহি। উপস্থিত মঞ্চে উপবিষ্ট মঞ্চমার চলার সভাপতি সাহেব এবং মঞ্চে উপবিষ্ট রাজ্য কমিটির এবং সর্বোপরি জেলা নেতৃত্ব এবং আমাদের সম্মুখে উপস্থিত সর্বস্তরের নেতা কর্মী সমর্থক যারা এই সভায়, এই অধিকার সভায় সমবেত হয়েছেন, তাদেরকে আমার তরফ থেকে সংগ্রামী অভিনন্দন। আজ তারিখটা আপনাদেরকে একটু মনে করাই। আজকে কত তারিখ? জোরে বলবেন, আজকে কত তারিখ? আর একটা 21 হয়তো পশ্চিমবঙ্গে 21শে জুলাই। সেদিন যখন রাস্তা দিয়ে মানুষ বার হয় তখন রাস্তায় আমরা আওয়াজ শুনতে পাই, চোর চোর চোর। আজকে যখন দাঁড়িয়ে আপনারা বাড়ি থেকে বার হয়ে কলকাতা শহীদ মিনারের উদ্দেশ্যে আসছিলেন, দায়িত্ব নিয়ে বলতে পারি একজনকে ওই শব্দটা শুনতে হয়নি যে এটা চোরেদের সমাবেশ, এটা নওশাদ সিদ্দিকীর আদর্শের সমাবেশ। কাল ছিলাম জেপিসির মিটিংয়ে, জয়েন্ট পার্লামেন্টারি কমিটির মিটিংয়ে। আমাদের রাজ্যের একজন এমপি সাহেব ছিলেন, যার বডি ল্যাঙ্গুয়েজ আপনারা আগেও দেখেছেন, অধ্যত্বপূর্ণ একজন আইনজীবী। আমরা প্রবেশ করার পর ভাইজানকে বলছেন সাইডে বসুন, পিছনের দিকে বসুন। ভাইজান উত্তরটা কি দিয়েছিলেন জানেন? পিছনে বসার জন্য নওশাদ সিদ্দিকী আসেনি, পিছনে বসতে জানে না নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী যদি মনে করে আজকে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু অনেক মন্ত্রী এবং এমএলএ কে পায়ের তলায় বসিয়ে রেখে দিতে পারে, কিন্তু শুধুমাত্র
মানুষের অধিকারের কথা বলার জন্য আজকে এই সভায় সভামঞ্চে পর্যন্ত আসতে দেওয়ার জন্য প্রতিবন্ধকতা তৈরি করছেন। মানুষের অধিকারের কথা বলছেন নওশাদ সিদ্দিকী, গায়ে জ্বালা হচ্ছে শাসকের। নওশাদ সিদ্দিকী, আমি কালকে বলছিলাম যে একটা 31 বছরের ফুটফুটে যুবক সারা পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিকে হিলিয়ে রেখে দিয়েছে রাজ্য রাজনীতিকে। প্রতি মুহূর্তে যেই মানুষটাকে ব্লক করার চেষ্টা চলছে, সব সময় আমাদেরকে আটকে রাখার চেষ্টা চলছে, কোন রকম ভাবে যেন আমরা সভা না করতে পারি। অক্লান্ত পরিশ্রম করে এই সভাকে কালকে রাত্রি 12টা পর্যন্ত এই সভামঞ্চে নওশাদ সিদ্দিকী ছিলেন, কিন্তু আজকে আপনার মঞ্চে ভাইজানকে দেখতে পাচ্ছেন না। আমি মনে করি ভাইজান আমাদের মনে আছে, ভাইজান আমাদের হৃদয়ে বাস করে। এখানে প্রতিটা মানুষ এক একটা নওশাদ সিদ্দিকী। কালকে বাংলার প্রান্তরে প্রান্তরে নওশাদ সিদ্দিকীর আদর্শ প্রচার করার জন্য, নওশাদ সিদ্দিকীর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রচার করার জন্য আমরা ছড়িয়ে পড়ব বাংলায়। এই সভা থেকে আমরা শপথ নিতে চাই, ভবিষ্যতে পশ্চিমবঙ্গের রাজ্যে দিশা দেখিয়েছেন নওশাদ সিদ্দিকী, তা প্রতিটা মানুষ আমরা আমাদের পাড়া স্তর থেকে শুরু করে অঞ্চল, ব্লক স্তর, বিধানসভা স্তর এবং সর্বোপরি লোকসভা স্তর, জেলা স্তর পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। যে মানুষটা চাইলেই রাজনীতির আঙিনায় না এসে শুধু পারিবারিক সম্মুখে যদি কাজে লাগিয়ে আমরা প্রকৃত অর্থে যেটা বলি টাটে বসে থাকা, সেই টাটে বসে থাকতেন, তাহলে কিন্তু আজ এত গাত্র জ্বালা হতো না। কিন্তু আজ যখন তিনি বলছেন সংখ্যালঘু ওবিসি সার্টিফিকেট কেন বাতিল হলো, গায়ে জ্বালা হচ্ছে শাসকের। কারণ শাসক তো চাকরি দিতে চায় না, শাসক বসে রাখতে চায় ধর্মতলার মোড়ে। আমি নিচে আজকে দাঁড়িয়ে এখান থেকে বলছি, 200 মিটার দূরত্বে আমি বসে থেকেছি 500 দিন। কতদিন বললাম? 500 দিন। তাই আপনারাও আজকে শপথ নিয়ে যান, প্রকৃত মানুষের অধিকার বজায় করতে, অধিকার আদায় করতে যদি 500 দিন জেল খাটতে হয়, মাহিউদ্দিন মাহি খাটবে। আপনারা আছেন তো আমাদের সঙ্গে? আছেন তো নওশাদ সিদ্দিকীর আদর্শের সঙ্গে? আজও পর্যন্ত দায়িত্ব নিয়ে কোথাও বলতে পারবেন? আজকে সুকান্ত মজুমদারকে দেখুন, সুকান্ত মজুমদার বলছেন বাড়ি বাড়ি অস্ত্র রাখুন। আজ পর্যন্ত নওশাদ সিদ্দিকীর মুখ থেকে এরকম শব্দ পেয়েছেন? কেউ দায়িত্ব নিয়ে বলতে পারবেন? মিডিয়া বন্ধুদেরকে চ্যালেঞ্জ করে বলছি, একটা বক্তব্য যদি নওশাদ সিদ্দিকী শোনাতে পারেন, নওশাদ সিদ্দিকীর দায়িত্ব নিয়ে বলেছেন পলিটিক্স ছেড়ে দেবো। আজ আবেগের সঙ্গে কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। সেই মানুষটাকে পর্যন্ত আপনারা শত চেষ্টা করে যাচ্ছেন প্রতি মুহূর্তে ব্লক করে রাখার, কিন্তু না, আমাদের নওশাদ সিদ্দিকী আমাদের আদর্শে, নওশাদ সিদ্দিকী আমাদের রক্তে, নওশাদ সিদ্দিকী আমাদের শিরায় উপশিরায় মিশে আছে। আপনারা চাইলেও নওশাদ সিদ্দিকীকে ব্লক করতে পারবেন না, পারবেন না নওশাদ সিদ্দিকীকে আটকে রাখতে। নওশাদ সিদ্দিকী যেমন বিধানসভায় দাঁড়িয়ে ওবিসি সার্টিফিকেট সলিউশনের কথা বলছেন, যেখানে রাজ্য সরকার শুধুমাত্র ওবিসি সার্টিফিকেটের বলে, কিছু মানুষ মুসলিম, আদিবাসী, এসসি এসটি ভাই বোনেরা চাকরি পেত, আজকে এসসি এসটি ফেক সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে। আপনারা জানেন 2024 সালে 22শে ফেব্রুয়ারি ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল করে দেয়। আজকে 450 পশ্চিমবঙ্গে ওবিসি সার্টিফিকেটের এনসিএল সার্টিফিকেট না পাওয়ার কারণে আমার ডাক্তার ভাই বোন বন্ধুরা আজ ডাক্তারি পড়ার সুযোগ পেল না। মমতা ব্যানার্জি বলছেন নবান্নে বসে কারো কোনো অসুবিধা হতে দেব না, আর উল্টো দিকে ইনস্ট্রাকশন দিচ্ছেন অ্যাডমিনিস্ট্রেটিভকে যে এনসিএল সার্টিফিকেট দেওয়া যাবে না। বুঝুন, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন
পিছন থেকে ছুরি মারা যেটা হয় আরএসএস এর সঙ্গে হাত মিলিয়ে প্রতিদিন আমাদেরকে ছুরি মেরে চলেছে। এই রানী রাসমণি রোডে কয়েকদিন আগে দেখলাম বড় বড় সব হুজুর সাহেবদের সভা হলো ওয়াকাফ বিলের নামে। কালকে যখন জেপিসির মিটিংয়ে আমাদেরকে জেপিসির চেয়ারম্যান যখন नौशाद सिद्दीकी के বলছেন যে আসুন साहब एक फोटो खिंचा लीजिए, नौशाद सिद्दीकी बोला फोटो खिंचाने के लिए तो हम यहाँ नहीं आए हैं, हम तो आए हैं अपने हक के लिए। हक जब तक नहीं मिलेगा ये लड़ाई चलता रहेगा। যতক্ষণ পর্যন্ত না আমরা অধিকার আদায় করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই চলবে। রানী রাসমণি দাঁড়িয়ে হুজুর সাহেবরা প্রোগ্রাম করলেন, অনেকে অনেক কিছু পদও পেয়ে গেলেন। শামসুল স্যার বলছিলেন সব কটা ধান্দাবাজ ওবিসি সার্টিফিকেট ওয়াকাফ ইস্যু করে মূলত বসিরহাটের টিকিটটা কনফার্ম করতে চাইছেন। সব দেখবেন ওই টাইপের হুজুর। আমি তাদের নাম করে পর্যন্ত বলতে পারি যে এই ওবিসি সার্টিফিকেট এবং দুদিন যাবৎ বিধানসভাতে যে আলোচনা সভা ছিল ওয়াকফ নিয়ে একটা শব্দ পর্যন্ত উচ্চারণ করেননি সেই মানুষগুলো। কোথায় ছিল সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব আপনাকে বলছি।